আত্মপ্রকাশ করল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এর আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন। কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও চলমান আন্দোলন সফল করতে কাজ করবে এ কমিটি। এর মূল লক্ষ্য সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গঠন। এটি কোনো দলের জন্য নয় বলে সমাবেশে জানানো হয়। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার কথা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানায় এই কমিটি। এছাড়া রাজনৈতিক দল, গণমাধ্যম সহ সব সেবা খাতের সংস্কারে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় কমিটির পর জেলা, মহানগর এবং থানা পর্যায়েও কমিটি করা হবে। গ্রাম পর্যায়েও বিস্তৃত হবে এর কার্যক্রম। যারা সমাজের অভিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে, আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজদীপ্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে। তরুণ যুবকরা সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে নিতে চাই। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল ও সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে সাতক্ষীরায় দলীয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ নিয়ে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। সাতক্ষীরায় কলারোয়ায় এই সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে যোগ দেন সাতক্ষীরা, খুলনা অঞ্চলের নেতাকর্মীরা। সমাবেশের প্রধান অতিথি তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি দেশবাসীর ভাগ্য উন্নয়ন করতে চায়। সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে উল্লেখ করে সতর্ক করেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় মতবিনিময়ের জন্য যান শিক্ষার্থীরা। যারা আহত অবস্থায় প্রথমে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে বের হয়ে যাওয়া যাবে না। ডক্টর ইউনূস বলেন, এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই। তারা কি চুপচাপ বসে থাকবে? তারা চেষ্টা ত্রুটি করবে না। দেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগটা আমাদের হাত করে দেবে। এই সুযোগ যেন হাত ছাড়া না। এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ হাতছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে পুরোক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ সফল করব। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। তারা সবাই বলছে যে আমরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছরের ফ্যাসিবাদের অবসানের পর গত এক মাসের স্বস্তি ফিরেছে জনমনে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করেন বিশ্লেষকেরা।
প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রের সংস্কার দৃশ্যমান করার তাগিদ তাদের। এছাড়া শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনী রোড ম্যাপও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এর ৩ দিন পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই ১ মাসে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। রাজনীতি বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সমস্যার চাপ তৈরি হয়েছে। আস্থা অর্জনের চেষ্টা করছে সরকার। সরকার আমাদেরকে একটা মানসিক একটা স্টেবিলিটি দিয়েছে, আমাদেরকে একটা স্বস্তি দিয়েছে। পুলিশকে এখন পর্যন্ত রিঅর্গানাইজ করতে পারে নাই। পুলিশ যারা আসবে না, স্যাক করো, তাদেরকে ডিসমিস করো। ডিসমিস করে হাজার হাজার তরুণ বেকার বসে আছে, তাদেরকে ট্রেনিং দিয়ে পুলিশে নিয়ে নাও। প্রশাসনের ক্ষেত্রে যে স্থবিরতা ছিল, শিক্ষা ক্ষেত্রে যে স্থবিরতাগুলো ছিল, সেগুলোকে সংকটে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে সরকারের গ্রহণযোগ্যতা আছে এবং এই সরকার স্বাধীনভাবে একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেটা দৃশ্যমান করতে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। পলিটিক্যাল পার্টি, আপনার গণতন্ত্র চাইলে আপনার পলিটিক্যাল পার্টি জনগণের প্রতিনিধিত্ব সরকার তারা গঠন করবে। তো এটা করতে হলে আপনার সেজন্য তাদেরকে আনলিমিটেড সময় তো দেওয়া যাবে না, এবং সেই জন্য আমি মনে করি যে সরকারের একটা রোডম্যাপ দেওয়া উচিত। যে রোডম্যাপের বিষয়টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারের সময় নির্ধারণ করা, কতদিন সরকার থাকবে, এটা এই মুহূর্তে দিনক্ষণ বলে দেওয়া সম্ভবপর নয়। যেহেতু সংস্কার প্রশ্নটি আছে, সংস্কার দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু একটা সুষ্ঠু সূচনা যেন সরকার করে দিয়ে যেতে পারে, সেটাই প্রত্যাশা। একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সরকারকে সতর্ক করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানীরা। এই সরকারে অনেক লোককে নেওয়া হয়েছে যারা আপনার 111-এর সঙ্গে জড়িত ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে, শেখ হাসিনা সরকারকে নানাভাবে সাহায্য করে ক্ষমতায় রেখেছে। অভ্যন্তরীণ এবং বহিস্থ শত্রু এখনও সক্রিয় আছে, সেটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে ঢাকা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি বিস্মিত। পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধের কোনো শঙ্কা নেই, তারপরও রাজনাথ সিং কেন সতর্ক করলেন? তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় নিজ দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করায় বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। ইউক্রেন বা গাজা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। কিছুদিন ধরে দুদেশের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটা দেখা দিয়েছে। এর রেশে যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হবে কি না তা অনিশ্চিত। এ নিয়ে প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ শরণার্থী সংস্থা চাইলেও নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায়
তারা বরং তাদেরকে নিয়ে যান। তদন্তকালে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে রাষ্ট্রপক্ষ। এরপরই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ এ পর্যন্ত 11টি মামলা হয়েছে। এর মধ্যে 10টিতেই প্রধান আসামি শেখ হাসিনা, সাথে তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ আসামি শত শত। দ্রুত তাদের বিচার শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর সহ 5 প্রসিকিউটর। রোববার দায়িত্ব নিয়েই তারা জানান, বিদেশে থাকা প্রধান আসামি সহ অন্যদের ফেরানো এবং দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এজন্য তদন্ত পর্যায়েই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের প্রায়োরিটি। খুব দ্রুতই বের করে ফেলবো যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন। চিফ প্রসিকিউটর আরও জানান, মামলায় গণমাধ্যম কর্মী সহ অভিযুক্তদের বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে, তবে সবার আগে আলামত সংরক্ষণে জোর তাদের। এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকের দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা। সরকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ দ্রুত বিচারক নিয়োগ দেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 2010 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল জামাত ও বিএনপি নেতাদের মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য। 14 বছর পর আবার সেই আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার সহ অন্যান্যদের বিচারের জন্য আবারও প্রস্তুত হলো এই ট্রাইব্যুনাল। প্রধান প্রসিকিউটর ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দিলেন, এখন দেখার বিষয় তা কতটা প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আবারও 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে তার 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়, তবে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড দিয়েছে। গত 25 আগস্ট উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এবার ছাত্র হত্যা মামলায় রিমান্ড হলো তার। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী সাইফুল্লাহ। এ ঘটনায় 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা কামরুল হাসান। রাজশাহীতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার নগরীর বিনোদপুর বাজারে গণপিটুনির শিকার হন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 2014 সালে সন্ত্রাসী হামলায় তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফরিদপুরের সালথায় হাতুড়ি পেটা করে পদত্যাগে বাধ্য করানো যদুনন্দী নবকামপল্লী বিশ্ববিদ্যালয়ে কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে আবারও কলেজে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজ আবাসনের বাসা থেকে অধ্যক্ষ ওবায়দুর রহমানকে ফুলের মালা পরিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে। এ সময় অধ্যক্ষের ওপরে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে নবকামপল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানকে হাতুড়ি পেটা করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত। দেশের কমপক্ষে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। এই সময় গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেবে।
কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানতের সুরক্ষা বীমার পরিমাণ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরা তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন। ভারতের মণিপুরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এর মধ্যে রোববার হামলা চালানো হয়েছে পুলিশের অস্ত্রাগারে। পুলিশ জানিয়েছে, পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তবে তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। এছাড়া নতুন করে সহিংসতার জেরে ক্ষমতাসীন কর্মকর্তা এবং মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বৈঠকে সশস্ত্র সিরিজ হামলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এরপরই রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করেন বীরেন। এদিকে শনিবারের হামলার পরপর জিরিবামে তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারেরও দাবি করা হয়েছে। ওই হামলায় নিহত হয় 6 জন। এর আগে শুক্রবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।